সত্যিই আমরা হয়তো জাতি হিসাবে আজ লজ্জিত। আমাদের ভাই বোনেরা আজকে রাস্তায় পড়ে মরছে, সবুজে শ্যামল বাংলাদেশ আবারও রক্তাক্ত হলো। এটা কি আমাদের কাম্য ছিল? স্বাধীনতার 52 বছর পরেও নেমেছিল তারা কোটা আন্দোলনের জন্য। তো কথা বলছিলাম কোটা আন্দোলনকারীদের নিয়ে। তাদের আন্দোলনটা যুক্তিযুক্তই ছিল। প্রথমে তারা কোটা বাতিলের পক্ষে ছিল, তারপর আস্তে আস্তে তারা সংস্কারের পক্ষে এসেছে। তো হ্যাঁ, একটা জাতির প্রত্যেকটা জাতিতে প্রত্যেকটা দেশে আছে কোটার প্রয়োজনীয়তাও আছে। কেন আছে? পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে যে কোটা, হ্যাঁ, এটা চালু করা হয় সরকারি চাকরিতে, বেসরকারি চাকরিতেও আছে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন দেশে। আর বাংলাদেশে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। কেন হয়েছে? সেই 52 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা সেসব মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করি। হ্যাঁ, তো স্টুডেন্টের কথা হচ্ছে এমন, মেধা নাকি কোটা, এই স্লোগান ছিল যে মেধা নাকি কোটা। তো কোটা কখনোই মেধার পরিপন্থী হতে পারে না বা অল্টারনেটিভ হতে পারে না। সেই জায়গা থেকে যদি আমরা বলতে যাই, তো তাদের অনাগ্রহ ছিল কিসে? যে মুক্তিযোদ্ধা তো এখন আর চাকরি চাচ্ছে না, তাদের সন্তানরাও এখন আর সরকারি চাকরির বয়সে নেই, তাহলে এটি ভোগ করবে কারা? মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। তো তাদের কথা অনুযায়ী একজন মুক্তিযোদ্ধার মানে সে একজন, দেখতে গেলে অনেক মুক্তিযোদ্ধাই চান না তাদেরকে এভাবে কোটা দেওয়া হোক। কেন? তারা যুদ্ধের সময় কিছু পাবে বলে যুদ্ধ করেনি, তারা দেশকে স্বাধীন করবে বলে যুদ্ধ করেছিল। তো সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের যে পরিমাণ কোটা থাকার কথা সেটা আছে, নারীদের জন্য কোটা আছে, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেই কোটাটি করা হলো কত 30%। যদিও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে 30% কোটা তো সময় সম্পূর্ণ হয় না, পরবর্তী যেগুলো থাকে এগুলো কোথায় যায়? মেধাতে চলে যায়। হ্যাঁ, আমরা মেনে নিলাম মেধাতে চলে যায়। তো বলা হচ্ছে সর্বোচ্চ 10% করে থাকে। তাহলে আপনি এখানে ধরে নেন যদি 10% কোটা থাকেও, তাহলে কেন 30% কোটা রাখার যুক্তিযুক্ততা কোথায় আছে? বাংলাদেশের মহামান্য হাইকোর্টের প্রতি আমার একটু ক্ষোভ থাকে, যদিও এটা আমার করা উচিত না। কেন ক্ষোভ? তারা সব কিছু দেখছে। হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যেখান থেকে নেয় পাল্লা, যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয়, একটা সিদ্ধান্ত দেওয়ার কথা, সেখান থেকে 30% কোটা কীভাবে তারা রাখতে পারে? ওখানে 18 সালের আন্দোলনের পর সরকার সেটাকে কী করে? রদ করে দেয়। হ্যাঁ, কোটা উঠিয়ে দেয়, বাতিল করে দেয়। সেটার উপর মুক্তিযোদ্ধা সন্তানদের রিটে আবারও সেই কোটা বহাল রাখে। তো যাই হোক, চলছিল কোটা আন্দোলন, শিক্ষার্থীরা চেয়েছে সর্বশেষ কোটা সংস্কার হোক। এবং আরেকটা কথা ছিল, শিক্ষার্থীরা বারবারই সরকারের কাছে চাচ্ছে। তো সরকার বারবারই বলছে যে এই জিনিস তো সরকারের হাতে নেই। কেন? এটা আদালতের বিষয় হয়ে গেছে। কিন্তু আদালতের সর্বশেষ যে রায়টি হয়েছে সেখানে আদালত বলেছে যে এক্ষেত্রে, হ্যাঁ, এক্ষেত্রে কি করা যায়? সরকার ইচ্ছে করলে কোটা বাড়াতে কিংবা কমাতে পারে। যেহেতু সরকার 18 সালে কোটা উঠিয়ে দিয়েছে এবং আবারও সেই ক্ষমতা পেল যে কোটা সে বাড়াতে বা কমাতে পারে, তাতে সকল বিশ্লেষক বা স্বাধীনচেতা মানুষ এটাই চাইবে সরকার কোটাকে স্টুডেন্টদের মতাদর্শ অনুযায়ী কমিয়ে আনে। কিন্তু সেখানে গত কয়েকদিন ধরে কি হলো? 14 তারিখে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রীর কিছু কথা, হ্যাঁ, যেগুলো আপনারা দেখেছেন আশা করি, ভাইরাল হয়েছে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কয়েকটা ক্লিপ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা বা মুক্তিযোদ্ধার নাতিরা কি মেধাবী নয়? সব কি রাজাকারের সন্তানরাই মেধাবী বা নাতিরাই মেধাবী? তো সেই কথাটিতে এক একটা কথা এক এক দিকে গেছে এবং স্টুডেন্টরা কেউ এই দিক বুঝেছে, কেউ সেদিক বুঝেছে।
এক একজনকে এক একভাবে বোঝানো হয়েছে, জানি না তাদের আদৌ মনোভাব কী। তো সেখান থেকে তারা ওই দিন রাত 14 তারিখ রাত 7টার পর থেকেই ঢাকা উত্তাল হয়ে ওঠে যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা হয়, তারা রাতের বেলা নেমে পড়ে বিক্ষোভ মিছিলে। তো সেই বিক্ষোভ মিছিলে কয়েক দফা মানে মুখোমুখি হয় বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য কিছু ষড়যন্ত্রপন্থী দলের বিরুদ্ধে, যদিও তাদের নাম আসছে না বরাবরই। তো যেটা বারবার হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবাদ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে উভয় পক্ষ থেকেই একটা জোড়াজোড়ি একটা অবস্থান তৈরি হয়েছে, টানটানপূর্ণ। তো গতকালে কয়েকটা গুজব দেখলাম আর কি। গুজব হচ্ছে এমন যে 4 জন 5 জন এক এক জায়গায় এরকম মানে একটা হিউজ অ্যামাউন্ট মারা গেছে শুনলাম। যদি আপনারা জেনে রাখতে পারেন এত সংখ্যক যদি মারা যেত তাহলে নিশ্চয়ই আমাদের সংবাদ মাধ্যমগুলোতে আসতো। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে বাড়াবাড়ি করার জন্য মৃত্যু সংবাদটি ছড়িয়েছে। তো এখন আজকে 16 তারিখ সারা দেশ জুড়ে কম বেশ বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা শেষে এই কথাটা বলতে পারি যে আমরা 1971 দেখিনি। 1971 সালে কি হয়েছে তা আমরা দেখিনি, কিন্তু 2024 দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ স্ক্রিনে দেখা যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কিভাবে ছাত্রলীগের কর্মী এবং বহিরাগতরা কিভাবে তাদের উপর আক্রমণ চালিয়েছে। একটা হ্যাঁ, এখানে সব দোষ ছাত্রলীগের উপর দিতে গেলেও ভুল হবে। যতটুকু শোনা গেছে, যতটুকু বোঝা গেছে, এখানে অনেক বহিরাগত আসছে, পাশাপাশি বরাবরই ছাত্রলীগের নাম তো থাকবেই, তারা সরাসরি এখানে যোগ দিয়েছে। তাদের মতে সম্পূর্ণ যে আন্দোলনটা সেটা হচ্ছে একটা দেশদ্রোহিতাপূর্ণ একটা আন্দোলন, মানে বর্তমানে যে একটা রূপ নিয়েছে আদালতের রায়ের পরেও। ছাত্রলীগের সভাপতিও সেটি বরাবরই বলে আসছেন এবং তারা বলেছেন যদি কোনো রকম বাড়াবাড়ি হয় তারা এটা প্রোটেস্ট করবে, তারা করছে। সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের শিক্ষার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন? আজকের আন্দোলনটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে তাদের যে গত কয়েকদিন ধরে তাদের সহপাঠী সহযোদ্ধারা কেউ কেউ বলতে নিহত হয়েছে বা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। কেন রক্তাক্ত করা হলো? সেই কারণ। এই বিষয়ে এক একজনের মতামত এক এক রকম। আমি বলবো বাংলাদেশ সরকার অন্যায়কারীদের, দুর্নীতিকারীদের একটা সুরাহা করুক। যারা শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। পাশাপাশি দেখা গেছে কুমিল্লাতেও এমন একটা ঘটনা ঘটেছে যেখানে পুলিশ সরাসরি লাঠিচার্জ করেছে, টিয়ারশেল মেরেছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর, এমনকি চট্টগ্রামে। তো এই বাংলাদেশ পুলিশকে হানাদারদের সাথে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুলনা করা হচ্ছে, জানি না কতটুকু যুক্তিযুক্ত এটা। তো দেখেন, ওনারা একটা প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত, যদিও তাদের অধিকাংশই বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত, ঘুষ সহ কেলেঙ্কারি এই সেই অনেক কিছুই আছে। এমনকি তাদের সাবেক আইজিপি বেনজির, ওনার ঘটনাটা দেখেন গত 15-20 দিন আগেও এটা আমাদের মুখোমুখি ছিল যে হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করেছেন।
তো সেই ক্ষেত্রে এই পুলিশ বাহিনীকে বলা মানে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু বলার থাকবে এটা নিশ্চয়ই আশা করা যায় না। আর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত আন্দোলন করে যাচ্ছে, করে যাবে। তবে তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আমার ভাই বোনেরা যারা আছেন বড় শ্রদ্ধেয়রা, আপনারা রাজনৈতিক কোনো কুন্দলে জড়াবেন না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। কেন? এটা আপনাদের জীবনের জন্য একটা চরম পরিস্থিতি হতে পারে, আপনার পরিবারের জন্য। আর হচ্ছে সবাইকে সরকারি চাকরি করতে হবে এরকম কোনো কথা নেই। তো আমি সম্পদচন্দ্র সাহা আজকে আপনাদের সাথে আলোচনায় ছিলাম তখন ধরে সম্পদ উইথ ওয়াইল্ড চ্যানেল থেকে। পরবর্তীতে আরও কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসবো, যেমন হচ্ছে প্রশ্ন ফাঁস সহ অন্যান্য কয়েকটি প্রসঙ্গ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং আমাদের যুক্তিযুক্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সাপোর্ট করে যান। ধন্যবাদ।